নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আর এইটা দিয়ে প্রথম যেদিন থেকে আমি করছি একটা কথা দিয়ে শুরু করি, আমি চাই সবসময় ভালো থাকুক। পুরনো বছর পেরোয়, নতুন বছর পরে মানুষের নতুন নতুন ইচ্ছে জাগে, নতুন ধরনের জিনিস সে দেখতে চায় এবং নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে। যে অভিজ্ঞতা সে পিছনে ফেলে আসে, সে নতুন অভিজ্ঞতা দিয়ে নতুনভাবে কাজে কর্মে লিপ্ত হয়। আর মানুষের এই কর্মে লিপ্ত হওয়ায় মানুষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। আপনি যদি, আমরা যেমন অন্যভাবে বলি, নিকম্মা হয়ে যান বা কোনো কর্ম থেকে বিচ্যুত ঘটে, তাহলে কিন্তু সেটা আপনার পক্ষেও ক্ষতিকারক, আপনার বাড়ির পক্ষে ক্ষতিকারক, আপনার মনের পক্ষেও ক্ষতিকারক। এই করতে এই যে জ্যোতিষের প্রোগ্রামে যে এই যে 12টা ঘর এবং 27টা নক্ষত্র নিয়ে যে যতই আলোচনা করুক এবং যে যতভাবেই যেটাকে নিপুণভাবে ব্যাখ্যা করুক, এই জ্যোতিষ সেই জ্যোতিষ কোনো জ্যোতিষের কিছু নেই। আপনি এই 12টা ঘরকে, আপনি যেমন 6টা ঋতু, এই 6 দোকানে 12, 2 মাস করে একটা ঋতু থাকে, তাহলে 6 দোকানে 12টা ঘর, তো 12টা ঘরের মধ্যে এক একটা 27টা নক্ষত্র থাকে, 7 আর 2 9, 360 ডিগ্রি সার্কেল থাকে, 6 আর 3 9। আমরা বলি 9টা গ্রহ, কিন্তু 7টা গ্রহ, দুটো হচ্ছে ছায়া গ্রহ, রাহু এবং কেতু, যার প্রভাব আছে কিন্তু বিস্তার নেই, শুরু আছে শেষ নেই। কেতুর গোপন তত্ত্ব আছে, কিন্তু গোপনীয়তা যখন ফাঁস হয়, নয় মান সম্মানের হানি হয়, নয়তো তার যে কোনো রকম শরীর অঙ্গে রোগ ধারণ করে। এই যে জিনিসগুলো রয়ে গেছে, তাহলে আপনি বলবেন কেতু কেতু কি? কেতু যে ঘরে থাকে, লগ্নে কেতু। এবার আপনি যদি সেই পুরনো ধারায় চলে যান, পুরনো নিয়মে চলে যান, খনার বচনে চলে যান, যে লগ্নে যদি থাকে কেতু, পরের ধনে বাঁধে সেতু, আছে না এই কথাগুলো? শুনতে খুব ভালো লাগে। মানে চুরির ধন না, আপনার জ্ঞান বিসর্জন দিয়ে জ্ঞানকে আপনি লোকের মধ্যে বিস্তারিত করে যে অর্থ ইনকাম করেন, যেটাকে আমরা দক্ষিণা বলি, সেইটা দিয়ে আপনার চলে। এই জ্যোতিষটা কিন্তু বিনা পয়সায় বিলি করার গুরুমুখী বিদ্যা। আপনি আমার কাছে আসুন, আমি শিখতে চান, আমি শিখিয়ে দেবো, কিন্তু আপনি তার বিনিময়ে আমার যে সময়টা নষ্ট হয়, সেই সময়ের দাম আমরা নেই, সেটাকে বলে দক্ষিণা। এবং সেটা দিয়ে আমরা চলার চেষ্টা করি, নিজের পথকে মসৃণ করি। আর মসৃণ পথে চলতে চলতে মানুষও কিন্তু হোঁচট খায়। কিসে হোঁচট খায়? তার মাথায় অন্য চিন্তা আছে। আর মাথা কালপুরুষের চক্রের একদম মঙ্গল থেকে শুরু, প্রথম ঘর যেখানে রবি তুঙ্গস্থ হয়, মেষ রাশি, মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত পদতল আছে। এবং প্রত্যেকটা ভাবের যে উন্মোচন, এবার কেউ এটাকে অন্য রূপ দিলে আপনি সেটা শুনবেন নিশ্চয়ই, যে কোনো সবার কথাই শোনা উচিত। আমি তো অনেক বিদ্যা জানি না, আমি তন্ত্রবিদ্যা জানি না, গুপ্তবিদ্যা জানি না, আমি ঈশ্বরকে ঈশ্বর বলে প্রার্থনা করি এবং তার সামনে জোড়হাত করে মেডিটেশন করি। জানি না আমার ঈশ্বর তাতে কতটা সন্তুষ্ট হয়, কিন্তু আমার মনে সন্তুষ্ট লাগে। আর মনের সন্তুষ্টই সবচেয়ে বড় সন্তুষ্ট। কেননা মন্ত্রতন্ত্র ঈশ্বরের কানে পৌঁছবে কিনা আমি এটার যুক্তিবাদীতে মানি না এবং এসেতে মানি না, আমার মন সবচেয়ে আগে পৌঁছবে। মন যদি আমার ঈশ্বরের প্রতি ধ্যান ধারণায় থাকে, আমার মন সবার আগে পৌঁছবে। এবং সেই মন দিয়ে যদি আমি তার আরাধনা করি, আমার কথাও যদি, আমার কথা সে শুনবে কিনা আমি জানি না, নেচার শুনবে। প্রকৃতি ঈশ্বর। এই প্রকৃতির ভয়ঙ্কর রূপ আপনারা দেখেছেন এবং প্রকৃতির শান্ত রূপও দেখেছেন। প্রকৃতির শান্ত রূপ এবং প্রকৃতির যে ঠান্ডা রূপ, প্রকৃতির গরম রূপ, যেমন আমরা বলি বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ফাল্গুন চৈত্র বসন্তকাল, একদম চৈত্র মাস মীন রাশি, রবি মীন রাশিতে থাকে। সেই জায়গাটা দিয়ে জ্যোতিষের এই নেচারগুলোকে ধরা হয়। রবি কোনো গ্রহ না, রবি একটি নক্ষত্র। সৌরমণ্ডলের রবির থেকে সব জিনিসের সৃষ্টি। তার মধ্যে আপনি যদি বলেন ধ্বংসাত্মক এবং রক্ষণাত্মক, এটা হচ্ছে সবার ক্ষেত্রে প্রযোজ্য না, ধ্বংসাত্মক কিংবা রক্ষণাত্মক। আপনি ধ্বংসাত্মক, সব কোনো গ্রহ ধ্বংসাত্মক না।
আবার কোনো গ্রহই রক্ষণাত্মক নয়, গুলিয়ে যাবেন, বুঝিয়ে দিলে বুঝবেন। কেননা সবই কিন্তু রাশি সাপেক্ষে লগ্ন সাপেক্ষে ধ্বংসাত্মক হয়ে ওঠে, আর রাশি সাপেক্ষে লগ্ন সাপেক্ষে রবি সাপেক্ষে রক্ষণাত্মক হয়ে ওঠে। এই শনি নিয়ে মানুষের হাহাকার মচে যায়। শনি তো 30 বছর লাগে এক ঘর থেকে আর এক ঘরে সেই ঘরে ঘুরে আসতে, তাই না? 29 বছর কয়েক মাস। তাহলে এত হাহাকার কিসের? শনি তো যোগী গ্রহ, পরম যোগী গ্রহ। ধ্যানে তুষ্ট থাকেন, নিয়ম নিষ্ঠায় তুষ্ট থাকেন। আপনাকে বলে দেবে 7.5 চলছে, চলছে। শনি 7.5 তো আজকে এখানে ধরবে, কালকে আবার 3টে রাশি মিলে ধরবে, আবার পরশু আবার 3টে রাশি নিয়ে ধরবে। আপনি যদি এই 3 রাশি করে শনির 7.5 নিয়ে বসে থাকেন, আপনার 90 বছর বয়স হবে একদিন, তখন রোজগার করতে নামবেন, তখন ইনকাম করতে নামবেন। আর যারা শনি চন্দ্র 7.5 নিয়ে জন্মেছে, যারা শনি চন্দ্র একসাথে 7.5 নিয়ে জন্মেছেন, হয় না? অনেকেরই হয়। বৃশ্চিক রাশি, তার সাথে শনি বসে রয়েছে, শনিচন্দ্র একসাথে। এবার দেখুন লগ্ন কোথায়? লগ্ন আপনি। এবার লগ্ন মেষ যদি হয় তাহলে অষ্টমে শনিচন্দ্র। লগ্ন যদি মেষ হয় তাহলে 8 নম্বর ঘরে শনিচন্দ্র। তাহলে তুলা, বৃশ্চিক, ধনু 3 ঘরে শনিচন্দ্রের এফেক্ট পড়বে। লগ্ন সাপেক্ষে, রাশি সাপেক্ষে, দুটোই শনির প্রতিকূল না জায়গা। মেষ রাশিতে নিচস্থ থাকে, আর বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ থাকে। প্রভাব শনির বেড়ে যায়। সেই শনির প্রভাব বেড়ে গেলে সে কি করে? যে অনিয়মগুলো আপনি করে এসছেন, যে শৃঙ্খলতাগুলো আপনি কাটিয়ে এসছেন, যে বেহিসাবে অর্থ ব্যয় করে এসছেন, সেই অর্থর জন্য চিন্তায় বসে যান, যেভাবে তো আর ইনকাম হচ্ছে না, আমার কাছে তো আর পুঁজি নেই, আমি কি করব? তখন আপনাকে শনির 7.5 বলে চালাতে হবে। আরে আপনি কিভাবে কাকে অর্থ ম্যাজিক দিয়ে করতেন? খেটেই তো করতেন, চুরি তো করতেন না, কর্ম করে করতেন। সেই কর্মের উদাসীনতা ছেপে গেছে, অবসাদ এসে গেছে আপনার মধ্যে। কেন? শনি খুব স্লো প্ল্যানেট, তো আপনাকেও স্লো করিয়ে দেয়। আপনাকে যখন সে স্লো করিয়ে দেয়, আপনাকে মনের জোরে, মনের শক্তিতে আপনাকে এগোতে হবে। এখন গাড়িতে তেল নেই বা ব্যাটারিতে চার্জ নেই, তার জন্য তো আর গাড়ি এগোবে না, ঠেলে কত দূর নিয়ে যাবেন? আপনাকে নয়, এইবার শনি কি করাবে? আপনাকে ওই ডিব্বা নিয়ে বা তেলের জার নিয়ে পেট্রোল পাম্পে যদি না থাকে, এখানে আছে, তেল ভরে এনে গাড়িটা, এই যে আপনার বেহুদা খাটনিটা গেল। কেন গেল? আপনি তেল চেক করে বেরোননি গাড়িতে তেল আছে কিনা। তেল আছে, সব আছে, মাঝপথে গাড়ি পাঞ্চার, স্টেপনি তো একটা, 2 চাকা পাঞ্চার, কি করবেন? তাহলে লগ্ন একটা, রাশি একটা, রবি একটা, তাহলে সেই 3টে জিনিসকে যদি সুষ্ঠুভাবে রাখতে হয়, তাহলে আপনাকে সেই দিকে চিন্তা করতে হয়। আপনি আগে সবসময় তো হাতে রাশিচক্র নিয়ে ঘুরবেন না, আর মনে মনে রাশিচক্র আওড়াবেন না। আপনি কোনো একজনের কাছে গেলেন, সে বলল আপনার ঘরের তনে কিন্তু অনেক অর্থ লুকিয়ে আছে। সে বলল হ্যাঁ, আমার বাড়ির নিচে স্টেট ব্যাংকের অফিস। এটা তো ধন না, এটা কি আপনার অর্থ? তাহলে রসিকতাও রসিকতার মতো করা উচিত। কাজেই সেই জায়গাটায় আপনি যদি সেই বৃশ্চিক রাশি বা মেষ লগ্ন মঙ্গলের লগ্ন, এবং চন্দ্র বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি। মঙ্গলের অবস্থান কোথায়? মঙ্গলের অবস্থান কোথায়? লগ্নাধিপতি, রাশি অধিপতির অবস্থান কোথায়? আমি ধরলাম তুলা রাশিতে, বোঝানোর স্বার্থে তুলা রাশিতে। মঙ্গল 15 নম্বর নক্ষত্রে, 7ই নক্ষত্রে, 15 নম্বর নক্ষত্র রাহুর নক্ষত্র। 15 নম্বর নক্ষত্র পেয়ে জন্মালে দেবগণ হয়, 7ই নক্ষত্র। তাহলে সেই রাহুর নক্ষত্র 6 নম্বর নক্ষত্র মিথুন রাশিতে আছে, রাহুর নক্ষত্র, আদ্রা নক্ষত্র। 24 নম্বর নক্ষত্র কুম্ভ রাশিতে আছে, রাহুর নক্ষত্র। কিন্তু 3টে নক্ষত্রে তো দেবগণ নেই।
দেবগণ, নরগণ, দেবাড়িগণ, 3টে গণ আছে 3 নক্ষত্রের মধ্যে। তাহলে শতভিষা নক্ষত্র, যেটা নাকি 24 নম্বর নক্ষত্র, শতভিষজের গুণে যে নক্ষত্র, সেই নক্ষত্রের কুম্ভ রাশির সাথে কুম্ভ রাশি শনি মূল ত্রিকোণের ঘর। এবং সেখান থেকে সেই জায়গায় যখন ধরুন মঙ্গল বসে আছে তুলা রাশিতে, বললাম চন্দ্র, মঙ্গল থেকে 10ম ঘরের চন্দ্র অধিপতি, কর্কট রাশির অধিপতি চন্দ্র। তাহলে মঙ্গল অধিপতি শুক্র কোথায়? লগ্নের 2য় পতি 7ম পতি হচ্ছে শুক্র, তুলা রাশি আর বৃষ রাশি, তার অবস্থান কোথায়? শুক্র রবির অবস্থান কুম্ভ রাশিতে, শুক্র আর রবির অবস্থান কুম্ভ রাশিতে, এবং তার আশেপাশে বুধ থাকবে, বুধ মীন রাশিতে, বুধ মীন রাশিতে। তাহলে আপনার লগ্ন মেষ রাশি, কত ডিগ্রিতে? সে লগ্নের ডিগ্রি কত? লগ্নের 3টে ডিগ্রির ভাগ আছে, 10 10 10, তাই না? আপনার জীবনের 4টে ভাগ আছে, তাই না? বালক, কিশোর, যুবক, পৌর, বার্ধক্য। তা আপনার জীবনের ভাগ আছে তো? তাহলে লগ্নের ভাগ আছে। জীবন্ত লগ্ন না ডুবন্ত লগ্ন, না মধ্য লগ্ন, না অস্তমিত লগ্ন? লগ্নাধিপতি মঙ্গল 7মে বসে রয়েছে, 7ম মারক। তাহলে মারকাধিপতি শুক্রের অবস্থান কোথায়? একাদশ স্থানে, লগ্ন থেকে কুম্ভ রাশিতে, 11 নম্বর ঘরে, যেখানে নাকি জ্যোতিষশাস্ত্র যারা আলোচনা করেন 11 নম্বর ঘরটাকে বলা হয় পুণ্য ঘর। ওই ঘরে সব গ্রহ এসে ভালো ফল দেওয়ার চেষ্টা করে, যদি অন্যের চাপ না থাকে। ভালো স্কুল হলে ভালো ছাত্র তৈরি হয় না, কেননা স্কুলের বিল্ডিং বা নাম পড়াশুনো করে না, পড়াশুনো করায় মাস্টাররা, আর পড়াশুনো যে করতে যায় তার মধ্যে থেকে ওখান থেকে নেয়, বা নামেও কাটে ভাড়েও কাটে, তাই না? আপনার দায়ে ধান নেই, ওজন আছে, ওজনে কাটে। এবার নামের স্কুল, কিন্তু আপনি ক খ গ ঘ বা এবিসিডি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণতে আপনি কাঁচা, যুক্তাক্ষর বাদই দিলাম। এবার যদি আপনি সেই প্রাথমিক জিনিসগুলো না শিখে যান, তাহলে আপনি যত বড় স্কুল হোক, নামে আপনার কাটবে না। আপনাকে কিছু থাকা চাই, সেগুলোকে ব্যাখ্যা করে দেবে আপনার যারা গুরুমশাই আছে, সে করে দেবে। তারপর আপনি কতটা নিতে পারেন তার উপরে হয় কাজ। এবার একাদশ ঘর পূর্ণ ঘর বললাম। এবার একাদশে ধরুন বসে আছে রবি আর শুক্র। এবার ছকের যেখানেই রবি শুক্র থাকে সেখানেই সব দারিদ্র যোগ বলা হয় নাকি। রবি শুক্র, শুক্র ভোগ কারক, রবি হচ্ছে তাপ কারক। রবি তো গ্রহ না, রবি তো নক্ষত্র। রবির তাপে একটা সময় আমরা রবির তাপের থেকে ছাতা দিয়ে মাথা আড়াল করি, একটা সময় রবির তাপ পাওয়ার জন্য আমরা এদিক ওদিক একটু ছুটে বেড়াই, একটু রোদে দাঁড়াই। সেটা কোন সময়? সেটা শীতকালে, পৌষ মাঘ মাসে। তাহলে পৌষ মাঘ মাসে রবি দৌড়ই কোথা দিয়ে? ধনু রাশি আর মকর রাশি দিয়ে। তাহলে সেই জায়গাটায় যখন আপনার সেইখানে যখন রবি শুক্র কুম্ভ রাশিতে বসা, তাহলে শনির অবস্থান কোথায়? ও ঘরটা তো শনির। এবার শনি বসে রয়েছে আমি বললাম কর্কট রাশিতে, লগ্নের 4র্থে শনি, 7মে মঙ্গল। 4র্থে শনি ভোগকারক হয়ে উঠতে পারে না। শনি খুব শীতল গ্রহ, ঠান্ডা গ্রহ, জলজ কারকে রয়েছে, যার জন্য অগ্নিকারকে গিয়ে নিচস্থ হয়। মেষ রাশিতে শনি নিচস্থ হয়, রবি তুঙ্গস্থ হয়। রবি তাপকারক নক্ষত্র, মেষ রাশিতে গিয়ে সে তুঙ্গস্থ হয়, বলবত্তা বৃদ্ধি করে। আর শনি শীতল গ্রহ, ঠান্ডা গ্রহ, মেষ রাশিতে গিয়ে সে নিচস্থ, বলবত্তা হারায়। শনির সাথে যেহেতু শনি কুম্ভ রাশির
মালিক, এবং মকর রাশিরও। মকর রাশি নিষ্ক্রিয় শনি। নিষ্ক্রিয় শনি বলেই কিন্তু ওখানে সক্রিয় মঙ্গলের বলবত্তা বৃদ্ধি হয় 28 ডিগ্রি পর্যন্ত। মঙ্গলের 28 ডিগ্রি বলবত্তা পায় সেই মঙ্গল, যেহেতু ওটা নিষ্ক্রিয় শনির ঘর। এবং সেই শনি কর্কট রাশিতে বসা। কর্কট রাশিতে 3টে নক্ষত্র আছে, পুনর্বসু, পুষ্যা আর অশ্লেষা। একটা বৃহস্পতির, একটা শনির নিজের, আর একটা বুধের। এই যে 3টে নক্ষত্র আছে, এই যে পোষণ, ভরণ পোষণ, ভরণে 2 নম্বর নক্ষত্র আর পোষণে 8 নম্বর নক্ষত্র। তাহলে শুক্র আর শনি, 2 নম্বর নক্ষত্রটা শুক্রের নক্ষত্র, আর 8 নম্বর নক্ষত্রটা শনির নক্ষত্র। তাহলে শনি সেখানে 8 নম্বর নক্ষত্রে বসে রয়েছে, জলজ গ্রহতে। কিন্তু চতুর্থে শনি কিন্তু একদমই ভালো ফল দিতে পারে না, বলহীন হয়ে পড়ে। কেন? চতুর্থের যা বিকাশ থাকে, চতুর্থের যেমন বন্ধুভাব, মাতৃভাব এবং গৃহভাব, নিজের নিম্ন শিক্ষা ভাব, সেখানে শনি একটু বাধাকারক হয়ে ওঠে। এবার চন্দ্র কোথায় বসে আছে? বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে শনির চন্দ্র নিচস্থ হয় 5 ডিগ্রি পর্যন্ত। ঘরটা কিন্তু 30 ডিগ্রির। তাহলে বৃশ্চিক রাশিতে 3টে নক্ষত্র আছে, 16, 17, 18। বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, 3টে নক্ষত্র আছে। ঠিক বৃহস্পতি, শনি আর বুধ, যে নক্ষত্র কর্কট রাশিতে আছে, বৃহস্পতি, শনি, বুধ। তাহলে চন্দ্র সেইখানে ওই 3 নক্ষত্রের আড়ালে গিয়ে কিছুটা বলহীন হয়ে পড়েছে। চন্দ্র হচ্ছে পৃথিবীর উপগ্রহ। চন্দ্র পৃথিবী থেকে তৈরি। তাহলে উপগ্রহ, এইরকম উপগ্রহ বৃহস্পতির আছে 76টা। তাহলে আমরা বৃহস্পতি সম্বন্ধে কি জানি? বৃহৎপতি, অনেক বড় গ্রহ। তার মধ্যে কি লুকিয়ে আছে? তার মধ্যে জ্ঞান লুকিয়ে আছে। তার মধ্যে লোকে মনে করে বৃহস্পতি আপনার ভালো, যান সারা জীবন ভালো কেটে যাবে। কিন্তু জানেন তো বৃহস্পতি ভীষণ মারক। বৃহস্পতি যখন আপনাকে মারকভাবে বাজায় বা গোচরে মারকের স্থান দিয়ে বা আপনার নক্ষত্রের, খারাপ নক্ষত্রের মধ্যে দিয়ে পাস করে, আপনার শরীরে রোগ ভোগ এবং আপনার পারিবারিক সুখ সম্পত্তি হানি করিয়ে যায় বৃহস্পতি। যার জন্যই বৃহস্পতি তার নিজের ঘর ধনু থেকে 8ম ঘরে গিয়ে তুঙ্গস্থ হয় কর্কট রাশিতে। 8ম ঘরে, 8ম ঘর নিধনকারক ঘর। আবার 8ম ঘর কিন্তু 8ম ভাবস্থান থেকে কিন্তু অনেক জ্ঞান ভাবকারক জিনিস বেরিয়ে আসে, দ্বাদশ ঘর থেকেও আসে। কিন্তু এবার 8মের সেই বৃহস্পতি ওই কারণেই তুঙ্গস্থ হয়। এবং বৃহস্পতি 5ম ভাবের কারক। 5ম ভাব সন্তান ভাব, 5ম ভাব উচ্চ জ্ঞানের ভাব, 5ম ভাব প্রেম পরিণতির ভাব। সেই 5ম ভাব বলে মীন রাশি বৃহস্পতির নিজের ঘর। সেই বৃহস্পতি মীন রাশি থেকে চন্দ্রের কর্কট রাশি 5ম ঘর, ওই 5ম ঘরে তুঙ্গস্থ হয়। তাহলে একটা জিনিস 5 আর 8, 13, 1 + 3, 4, রাহু। তাহলে তার এক জায়গায় তার স্টার্টিং ভালো আছে, ধনুরাশির থেকে ফিনিশিং ব্যাড আছে। মীন রাশি থেকে 5 নম্বর বুধের সংখ্যা, ওই বুধ ওইখানে বসে আছে মীন রাশিতে। তাহলে বুধের ওটার নিচস্থ ঘর। বুধ ওখানে তুঙ্গস্থ হয় না, বলবত্তা বৃদ্ধি করতে পারে না। বুধের একটা নক্ষত্র আছে 27 নম্বর নক্ষত্র, ওই ঘরে রেবতী নক্ষত্র। যদি বুধ ওখানে 26 নম্বর বা 27 নম্বর নক্ষত্রের উপর দিয়ে পাস হয়, কিছুটা বল সংগ্রহ করে নেয়। একটা শনির নক্ষত্র, একটা বুধের নিজের নক্ষত্র, আর একটা 25 নম্বর নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্রে বুধ বসে গেলে সেই বলবত্তা আরো হারায়। অথচ প্রতিটি বৃহস্পতির 7ম ঘর কিন্তু বুধের ঘর। ধনুর 7ম ঘর মিথুনের ঘর, বুধের ঘর।
মিনের সপ্তম ঘর কন্যার ঘর, বুধের ঘর। তাহলে সেই বুধ কিন্তু কন্যা রাশিতে তুঙ্গস্থ হয়, বলবত্তা বৃদ্ধি পায়। মীন রাশিতে বলবত্তাহীন হয়, মানে তার যে ক্ষমতার থেকে সে হারিয়ে ফেলে, ধৈর্য ক্ষমতা হারিয়ে ফেলে। সেই জায়গাটায় যদি সে শনির নক্ষত্র, নিজের নক্ষত্র পায়, কিছুটা পরে তার উপলব্ধি হয় যে আমি তো এইটা না করলে ওটা করতে পারতাম, একটু পরে হয়। আর বুধ হচ্ছে খুব তাড়াতাড়ি, চটজলদি উত্তর চায়। বুধ 18 দিন এক ঘর ভোগ করে, মাত্র 18 দিন। সেই জায়গাটায় সেই বুধের ভোগ করাও খুব সামান্য, চঞ্চল, সূর্যের খুব কাছে থাকে, খুব কাছে থাকে বুধ শুক্র। সেই জায়গাটা থেকে, সেখান থেকে বুধ তার, অনেক সময় দেখবেন অনেকের ছকে বুধ দগ্ধ লেখা থাকে, কেন বুধ রবি একসাথেই থাকে, ম্যাক্সিমাম ছকে বুধ রবি দেখা যাচ্ছে একসাথে, শুক্র এক ঘর আগে বা শুক্র এক ঘর পিছ এগিয়ে রয়েছে। কাজে সেইখান থেকে শুক্র হচ্ছে সপ্তম ভাবের কারক, বুধ কোনো ভাবের কারক না, সব ভাবের কারক, সব ভাবের কারক। যদি আপনার পাখা জুড়ে দেওয়ার কাজ থাকতো তাহলে বুধ সেটা জুড়ে দেবে। যদি আপনার জ্ঞান একটা সময় গিয়ে আটকে যায়, হঠাৎ আপনার বুদ্ধি বিভ্রম ঘটেছে, সেই জায়গাটায় বুধ আপনাকে সহচালিকার কাজ করে, ফট করে মনে পড়ে যাবে, ওটা বুধের কাজ। সেখান থেকে কিন্তু আপনি সেই বুধের সেই ব্যাপারে যখন তো আপনি লেখেন বা পড়েন বা যে কোনো কিছু কাজ করেন, ওটা হচ্ছে উপস্থিত বুদ্ধি। একটা আছে না, উপস্থিত বুদ্ধি আমার কাজে লেগে গেছে, এই সময় এই কথাটা বলে দিলি, ওইখানে বলে দিলে ভালো হতো, এটা অনেকে থাকে না। সেই জায়গাটায় সেখান থেকে বুধ হচ্ছে তার ওইটা পালন করে, যদি তার বুধ ভালো থাকে জন্মছকে। শনি তো লম্বাকালীন গ্রহ, শনিকে নিয়ে পড়ে লাভ কি? আপনার জীবনও তো লম্বাকালীন, আপনাকে তো অনেক দূর পাড়ি দিতে হবে। যদি আপনি শিক্ষা শেষ করেন, কর্মের দিকে এগোবেন, কর্মে ঢুকে বিবাহ করবেন, বিবাহর একটা পার্ট আছে, সেটা শেষ করে দিলে সংসার পালন করবেন, সংসার ধর্ম পালন করার পরে আপনি বানপ্রস্থ বা যেখানে যান, তীর্থমিত্র করতে বা ঘুরতে যান, সেটা তখন আপনার বৃহস্পতি কাজে দেবে, হ্যাঁ, তখন শুক্র ভোগ করাবে, এগুলো কাজে দেবে তখন। তাহলে সেখানে যদি আপনি আপনার যে জীবন লম্বা, সেটা যদি আগেই শনিকে নিয়ে পড়ে যান, তাহলে তো আপনি এক পাও এগোতে পারবেন না, কারণ আপনি তো ভয়ের পিছনে ছুটছেন। আপনার মধ্যে তো ভয় ঢুকে রয়েছে যে আমার শনি তো এখন এইখান দিয়ে পাস হচ্ছে, আমার শনি তো লগ্ন রাশির উপর দিয়ে পাস হচ্ছে, বা আমার শনি তো রাশির উপর দিয়ে চলছে, এই চিন্তা করে ঘরে বিবেকানন্দ হয়ে বসে থাকবেন। বিবেকানন্দ কেন বললাম? বিবেকানন্দ এইরকমভাবে বসে থাকেন। আপনি যদি দুটো হাতের কর্ম গুটিয়ে ওইভাবে বসে থাকবেন, না আপনি চিন্তা করতে থাকবেন সময় খারাপ এসছে, ভালো আমাকেই আনতে হবে, এবং সেই ভালোটা আমার মনের জোর এবং আমার কর্মের দৌরত্ব এবং যে কর্ম আমি করতাম তার গতি বাড়াতে হবে, এবং আজ খারাপ আছে কাল ভালো হবে, কাল ভালো হবে, এটা যে চিন্তা করতে পারবে সে শনি নিয়ে চিন্তা করবে না। সে 4 টাকা পাচ্ছিল, 2 টাকা পাবে, কিন্তু সে পাবে, কেন প্রত্যেকটি ঘাম বিন্দুর পিছনে একটি করে কষ্ট লুকিয়েই থাকে, আর সেই কষ্টের পিছনে মানুষ যখন ছুটতে পারে তখন তার মোক্ষ লাভ হয়। আপনি এটা মনে করে রাখবেন যে আপনি কিন্তু সারা জীবন যদি ভীতু হয়ে চলেন, বা আপনি যদি কোনো রকমভাবে ডেসপারেটলি না দেখাতে পারেন, বা আপনার মনকে যদি সতেজ না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে রোগ আছে, ভোগ আছে, অনেক কিছু আছে। সেই জায়গাটা থেকে কিন্তু আপনি নিজেই মানসিকভাবে ভেঙে পড়বেন, আর যদি মানসিক ভেঙে পড়েন আপনি কোনো কাজ করতে পারবেন না। সেই জায়গাটা কিন্তু জোর দেয় মঙ্গল, মানসিক ঔদ্ধত্য, ধীরতা অবলম্বন, এবং যে কোনো হোক এগোতে হবে, সেটা কিন্তু মঙ্গলের কাজ। মঙ্গল তৃতীয় ষষ্ঠ একাদশ ঘরে খুব ভালো ফল দেয়, খুব ভালো ফল দেয় মঙ্গল। এবার
আমি বললাম মেষ লগ্নের সপ্তমে মঙ্গল, প্রথমেই হবে সেটা মঙ্গলের মাঙ্গলিক কথাবার্তা, যার জন্য ছক আপডেট হতে পারছে না। আরে কি আপডেট হতে পারছে না? হাজার একটা মাঙ্গলিক তো আমার হাত থেকে বিয়ে হয়েছে, তারা তো অনেক বাইরেই বসে রয়েছে। আপডেট হতে পারছে না, তাদের অ্যাডজাস্টমেন্ট নেই। অ্যাডজাস্টমেন্টটা মঙ্গল করাবে না, এটা আপনার মন করাবে। দুটো মনের অ্যাডজাস্টমেন্ট মন করাবে। আপনি যদি অন্য চিন্তায় মগ্ন থাকেন ঘর থাকলে, তাহলে আপনার কোনো চিন্তাই কাজে লাগবে না, ঘর আপডেট হবে না। আপনাকে বললো ডাইনে যেতে, আপনি গেলেন বায়ে, আপডেট হবে না। কারণ একটা জানবেন যে সব সময় জানবেন যে সব কোনো কথা আপনার যদি কোনো জায়গায় কোনো দ্বন্দ্ব থাকে, কাউকে জিজ্ঞেস করে নেওয়া ভালো, তাতে আপনি মনের শক্তি পাবেন। আর সেই জায়গাটা দিয়ে আপনি অবশ্যই তাকে আরও শক্তি সঞ্চয় করার জন্য সবসময় হাজব্যান্ড ওয়াইফ যে কাপল, যে সেই জায়গাটায় আপনারা যদি মনে করেন কোনো জায়গায় কোনো থেকে অ্যাডজাস্টমেন্টে ডিস্টার্ব হচ্ছে, আপনারা সলভ করতে পারেন, একটা সময় অবধি পারেন। কিন্তু পরে যখন লম্বা সময় হয়ে যায় বা অনেক দিন চলে যায়, তখন কিন্তু আর অ্যাডজাস্ট হয় না, তখন ইগো প্রবলেম চলে আসে। ছোট হব কেন? ছোট হব কেন, তাই না? আরে কিসের ছোট হবেন? সেদিনকে একটা উর্দু কবিতা মানে বাংলায় করে পড়ছিলাম, যে তোমার পালকি উঠলো, আমার খাটিয়া উঠলো, তোমার ওপরে ফুল দিল আর আমার ওপর ফুল ছড়ালো, তুমি নিজে গিয়ে উঠলে, আমাকে চারটে লোক কাঁধে তুললো। তোমার জায়গায় পুরোহিত মশাই আছেন, পৌরোহিত্য যে করছেন, আমার জায়গায়ও আছে। তুমিও আগুনের সামনে 7 পাক ঘুরলে আর আমি আগুনে পুড়ে গেলাম, দগ্ধ হলাম। এটাই তো শেষ, তাই না? জীবনের শেষ অবনতি তো এইখানে লুকিয়ে আছে। কাজে শেষের আগে শেষ হব কেন? নিজের শরীরে তো নিজে আগুন লাগাবো না। মরে গেলে তো নশ্বর দেহ, কে ছিলিমিনি খেললো না কি খেললো আমার কি যায় আসে? নিশ্চয়ই দেখতে পাবো কিনা আমি মরে দেখিনি। আমি মরলে পরে বলতে পারবো, যদি মরার পরে শক্তি সঞ্চয় করতে পারি। কাজে কি হচ্ছে আমার দেখার দরকার নেই। যতক্ষণ বেঁচে রয়েছি ততক্ষণ ঠিক আছে। তার আগে আমি শনি, রাহু, গুরু, চণ্ডাল, মাঙ্গলিক এইসব চিন্তা আমাকে কাটাতে হবে ভাই। আমাকে এই যেগুলো রয়েছে সেগুলো আমি আগেই বললাম যে শনি পাপগ্রহ সব লগ্নের ক্ষেত্রে না এবং সব রাশির ক্ষেত্রে না। লগ্ন সাপেক্ষে, রাশি সাপেক্ষে এবং রবি সাপেক্ষে এরা পাপ আর পুণ্য হয়ে ওঠে। হয় না? আপনার ক্ষেত্রেই হয়। আপনি খারাপ লোকের সঙ্গে ওঠানামা করবেন, আপনি মন থেকে অনেক ভালো লোক, আপনি খপ্পরে পড়ে গেলেন। তাহলে সাপেক্ষে খারাপ লোক ছিল, ওই জন্যই পড়ে গেলেন। তাহলে আপনার লগ্ন সাপেক্ষে যে গ্রহটি আপনার সাপেক্ষে শেষ মিত্র না, সে আপনার লগ্নকে যদি টাচ করে, সে যদি আপনার রাশির উপর দিয়ে টাচ করে যায়, তাহলে আপনার খারাপ আসবে, অবসাদ আসবে। এগুলো তো জানা কথা, সবাই জানে। আমি যখন জানি সবাই জানে, কারণ আজকালকার সব যে কোনো রকমইভাবে সোশ্যাল মিডিয়ার যুগ, অর্থাৎ এগুলো সমস্ত জানে যে এই হলে এই হতে পারে। কিন্তু এই হলে এই হতে পারে ওইটুকুন অবধি জানতে পারে। এই নক্ষত্রে থাকলে এটা হয়, আর ওই এত ডিগ্রিতে থাকলে এই ফল দেয়, সেটা জানে না। জানে না বলে তারা হয়তো ওইসব শুনে ওর পিছনে দৌড়তে থাকে। না, গুগল বলেছে, সব জানতা হয় গুগল, তাই না? আরে জানার উপরেও তো জানা আছে। একটা অ্যাস্ট্রোলজি সাবজেক্ট বিশাল সমুদ্রের মতো, আপনি জানবেন না এর কতটা গভীরতা আছে। আমি এর আগেও অনেকবার অনেক স্লটে বলে দিয়েছিলাম, ভীষণ নাস্তিক লোককে উত্তাল সমুদ্রে হে ঈশ্বর রক্ষা করো বলতে শুনেছি।
তখন ঈশ্বরের কথা মনে পড়ে যায়। এছাড়া ধর যাকে দেখা যায় না তাকে কি মানবো, এই সমস্ত বলবে। রক্তের গরম তো, ওটা মঙ্গল কাজ করে, মঙ্গলের কাজ এগুলো, চড়া মেজাজের কাজ। মঙ্গল কি শান্ত করে? মঙ্গলকে কে শান্ত করে? দেখবেন মঙ্গল নিচস্থ হয় কর্কট রাশিতে, জলের ঘর ওটা। মঙ্গলের নিজস্ব একটা ঘর জলের আছে, বৃশ্চিক রাশি, জলজ রাশি। জলজ রাশির মঙ্গল অতখানি উত্তপ্ত হয় না যতটা মেষ রাশির মঙ্গল হয়। কাজে সেই জায়গাটাই যায়। এখন যে দেখবেন সমস্ত যে রাজনৈতিক দল প্রতীক ঠতিক নিয়ে লড়ে, আপনি দেখবেন ওই জ্যোতিষীরও 12টা ঘরে 12টা প্রতীক আছে, প্রতীকের মিনিং আছে। মানেটা আপনাকে বার করতে হবে, বুঝতে হবে যেটার মানেটা কি সে বলতে চাইছে। ওই না বুঝে আপনি যদি শুধু শুধু তার ছক খারাপ, ওই খারাপ, সেই খারাপ, আরে ভালো কি? এতদিন বেঁচে রইল কি করে সে? কি করে সে এত দূর পড়াশুনো করে এগিয়ে এলো? চাকরি পায়নি, তাই তো? আমাকে দেখতে হবে, আমার সামাজিক ব্যবস্থাও দেখতে হবে, যে কর্মের কি অবস্থা চলছে সেটাও তো দেখতে হবে। সেটা তো আমার জন্য হয়নি, আমার শিক্ষা তো তার জন্য দায়ী না। আমি তো শিক্ষিত, আমি তো পড়াশুনো শিখেছি, আমার তো যথেষ্ট জ্ঞান আছে। তাহলে কর্মটা পাইনি কেন? কর্মের যোগাযোগ পাচ্ছি না। সেটা কেন পাচ্ছি না? যোগাযোগ করায় রাহু, মাস্টার মানুষ একদম। রাহু যোগাযোগ করায়। দেখবেন প্রত্যন্তরে, অন্তরে, দশাতে রাহু আসলে ফটাফট অনেক কাজ হয়। কেন হয়? দেখবেন চন্দ্র তো ঘুরছে, চন্দ্র 27.5 দিনে ঘুরে আসে। কাজে যখন ঘোরে এক একটি নক্ষত্রের উপর দিয়ে সে ঘোরে। চন্দ্রের প্রিয় নক্ষত্র 4 নম্বর নক্ষত্র, রোহিণী নক্ষত্র, বৃষ রাশিতে আছে। তো চন্দ্রের তো সব নক্ষত্র প্রিয় না, আর আপনারও সব নক্ষত্র প্রিয় না। আপনার যে নক্ষত্রে জন্ম রয়েছে তার 3টে নক্ষত্র, 3 তিরিকে 9টা নক্ষত্র খারাপ আছে। ওই নক্ষত্রের উপর দিয়ে যখন চন্দ্র ঘুরবে আপনার মধ্যে সেই জিনিসের প্রতিফলিত হবে। আমি এভাবেও বুঝিয়েছিলাম, একটা চারিদিকে আয়না লাগানো ঘরে যদি আপনি একটুখানি নড়ে ওঠেন, সব কটা আয়নায় আপনার ছবি পাল্টে যাবে। ঠিক সেই রকম লগ্ন যদি কোনো কারণে, রাশি যদি কোনো কারণে তার সাপোর্টিং গ্রহ ছাড়া অন্য গ্রহ দ্বারা একটু অবহেলিত হয়েছে, বা চন্দ্র অন্য নক্ষত্র দিয়ে পাস হচ্ছে, সেখানে রাশি লগ্ন দুটোই চাপ খেয়ে যাবে। যতই আপনার ভালো লগ্ন থাক, ভালো রাশি থাক, সেখানে আপনি চাপ খেয়ে যাবেন। সেটা অনুভব করতে হবে কোন জায়গা থেকে এসছে। আপনি বাধা কাটাবেন, কি কাটাবেন? আপনি রাস্তায় বাঁশ পড়ে আছে, বাঁশ সরাতে পারেন। খাল কাটা আছে, তার উপর দিয়ে আপনি একটা কিছু পেতে দিতে পারেন, তার উপর দিয়ে হেঁটে যেতে পারে। খালটা তো বোঝাতে পারবেন না। তাহলে ওই যে কাটা আছে, ওখানে গিয়ে যে আটকে গেছে, ওই আটকানোটা আপনি কোন গ্রহের সাপোর্টে, কোন ভাইব্রেশনে আপনি করবেন, সেটা ছকে লিপিবদ্ধ। আপনাকে উদ্ধার করতে হবে। এটা খারাপ বলেই তো আপনার কাছে এসছে। ভালো সময় কেউ জ্যোতিষ খোঁজে না, ভালো সময় কেউ অ্যাস্ট্রোলজার খুঁজে বেড়ায় না, তখন সে উঠছে। কিন্তু মাধ্যাকর্ষণের শক্তি যে নিচের দিকে, সেটাও সে ভুলে যায়। কাজে উঠছে, উঠতে দিন, তাকে নিচে নামতে হবে। তখন সেই জায়গাটায় তাকে নিয়ে আপনি স্টাডি করুন, তাকে বোঝান, তাকে এই সময় থেকে এই সময় অবধি সাবধানে থাকতে বলুন, মেন্টাল প্রেশার যেন না নেয়, এবং কোনো রকমের চাপের থেকে সে যেন কোনো রকম নিজেকে পেশেন্স লস না করে ফেলে, অধৈর্য যেন না হয়ে পড়ে।
তাহলেই কিন্তু তার খারাপ সময় কেটে যাবে। ভালো সময় চিরদিন থাকে না, খারাপ সময় চিরদিন থাকে না, একটা সময়ের জন্য থাকে। সেই সময় ধৈর্য ধরতে হয়। শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাবেন, নিরাময় আপনাকে দেবে, আজীবন তো দেবে না। তাহলে ডাক্তাররা কোনোদিন মারা যেত না। জ্যোতিষীর ঘরে ভাগ্যে একেবারে ফলে উঠত তার ঘর, উঠে না তো, উঠে না। কেননা যে তারা যে ওঠাবে একটা তার লিমিট আছে। আপনি কাঁটাটাকে 12টার পরে ঘুরিয়ে আপনি 1 করে দিলেন আর লোককে দেখালেন 1টা বাজে। আরে দুনিয়ার লোকের কাছে তো 12টা বাজে। কাঁটা তো আপনি হাত দিয়ে ঘুরিয়েছেন, তা বলে কি সবার জন্য একটা হবে? হবে না। পিছিয়ে যান, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। তা বলে ওই বিড়াল রাস্তা কেটেছে ওই বলে দাঁড়িয়েন না, ওগুলো কুসংস্কার, ওগুলো কুসংস্কার। আর কুসংস্কারচ্ছন্ন হয়ে থাকলে আপনাকে কেউ কাটাতে পারবে না। আগে মন পরিষ্কার করুন, আগে বলুন আমার এই এই খারাপ আছে। খারাপ যে বলতে পারে, আপনার যদি রোগ, যদি ডাক্তারকে একদম স্বঘোষিত না বিস্তার করতে পারেন, ডাক্তার আপনার রোগ নিয়ে দ্বন্দ্বে পড়ে যাবে যে কোন দিক দিয়ে চিকিৎসা শুরু করবে। আপনার লগ্ন মেষ, রাশি বৃশ্চিক, তাহলে ষষ্ঠ অষ্টমের খেলা আছে। বৃশ্চিক রাশি থেকে মেষ লগ্ন 6 নম্বর ঘর, আর ওই মেষ লগ্ন থেকে বৃশ্চিক রাশি 8 নম্বর ঘর। তাহলে 8 আর 6 14, 4 আর 1 5। বুধের খেলা আছে, বুধ নিচস্থ। কি করবেন ছকটার? রবি শুক্র কুম্ভ রাশিতে বসা, শনি কর্কট রাশিতে বসা, শনির 10ম দৃষ্টি লগ্নের ওপরে। সেইখানে তো আপনাকে দেখতে হবে যে আমাকে সেই প্রকোপ থেকে বেরোতে হবে, এর জন্য আমার কত সময় দরকার। সেই সময়টা আপনাকে একজন ভালো অ্যাস্ট্রোলজার, ভালো জ্যোতিষী আপনাকে নির্ধারণ করে দেবে। ততদিন ধৈর্য ধরে থাকুন। ধৈর্যই হচ্ছে মূল মন্ত্র। যে ধৈর্য, যে সয় সে রয়, যে সয় না সে রয় না, সে একদিন পৃথিবীতেও রয় না। সহ্য শক্তি হচ্ছে মানুষের ভীষণ শক্তি। তার কাছে কোনো গ্রহ, কোনো লগ্ন, কোনো রাশির দরকার পড়ে না। চুপ করে থাকুন। আপনাকে একজন বলে দিয়েছে সময় খারাপ, চুপ করে থাকুন। আপনি তো মৃত ব্যক্তি তো কোনো কথা বলে না। যখন সে জন্মেছিল তখন সবাই হাসছিল, সে কাঁদছিল। আর যখন সে মরে গেছে, সে হাসছে কিনা আমি জানি না, কিন্তু সবাই কাঁদে। তাহলে আপনি মনে করবেন যে আপনি এই এত খারাপ নিয়ে বহন করে চলছেন, আপনি চুপ করে থাকুন। আপনার জন্য ভালো, ওয়েটিং, সময় অপেক্ষা করছে। আমার মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, শনি 4th হাউসে, শনির 10ম দৃষ্টি লগ্নের ওপরে, শনির 7ম দৃষ্টি মকর রাশির ওপরে, শনির 3য় দৃষ্টি কন্যা রাশির ওপরে। লগ্ন থেকে 6ষ্ঠ ঘর কন্যা রাশি, রোগরিপুর ঘর, অতএব সেইখানে শনির দৃষ্টি আছে। তাহলে আপনার কি কি হতে পারে, কি কি না হতে পারে, সেটা আপনাকে বিচরণ করতে হবে এবং জানতে হবে। সেই জেনে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে, আপনাকে স্টেপ ফেলতে হবে। আপনার ডান পা এগোয় বলেই বা পা এগিয়ে যায়। 2 পা তো লাফিয়ে লাফিয়ে চলেন না। পিছনের পাটা এগোয়, সামনের পা এগিয়েছে বলে। দুটো বন্ধু, কেউ কাউকে ছেড়ে যায় না। কাজে সেই জায়গাটায় সেইরকম ভাবে এগোন। লগ্ন আর রাশি দুটো বন্ধু, রবি একটা বন্ধু। এই 3 বন্ধু আপনার হচ্ছে মাথা, বুদ্ধি এবং দৃষ্টি। এই 3টে দিয়ে আপনি কাজ করুন, তাহলে দেখবেন আপনি এগোচ্ছেন। ধৈর্য, এগুলোকে পুঁজি করুন, আপনার দেখবেন আপনার জীবন এগিয়ে চলেছে। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার। আপনারা দেখছেন